একটা নতুন জায়গায় শিফট করার সময় আমরা যে জিনিসগুলো নিয়ে সাধারণত চিন্তাভাবনা করে থাকি, যেমন সেখানকার হাউজিং, রেন্টাল সিস্টেম, ওয়েদার কন্ডিশন, এডুকেশন ইনস্টিটিউশন, হসপিটাল ফেসিলিটিস, পাবলিক ট্রান্সপোর্ট আর সবার উপরে জব অপরচুনিটিস, এই সবই কি হিউস্টনে অ্যাভেলেবেল? সেটাই জানবো আজকের ভ্লগে। সো দেরি না করে আজকের ভ্লগটা শুরু করা যাক। আর এই ভ্লগের শেষেই থাকবে H1B ভিসার ড্রব্যাক রিলেটেড একটা অনেক বড় অ্যানাউন্সমেন্ট, আর সেটা আমাদেরকে রিলেটেড। সো ভ্লগটা শেষ অবধি দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ থেকে 10 মাস আগে যখন এই শহরে প্রথমবার এলাম, তখন ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে শুরু করে কোথায় মাছ পাবো, কোথায় ডাক্তার বসে আর কোথায় হিন্দু টেম্পল আছে, সেই সব কিছুই খুঁজে বার করতে হয়েছিল নিজেদেরকে। কিন্তু আজ 10 মাস পর এই শহরের বুকে দাঁড়িয়ে সবকিছুই আমাদের চেনা, সবকিছুই হাতের নাগালের মধ্যে। তাই এতটা সময় এই শহরে থাকার পর আমি এই কথাটা বলতেই পারি যে তোমরা যদি প্রথমবারের মতো ইউএসএতে আসছো, সে চাকরির সূত্রেই হোক বা ব্যবসা করার জন্য, তোমরা হিউস্টনে আসতেই পারো। এই শহর তোমাদের নিরাশ করবে না। আজ রবিবার সন্ধেবেলা, আর এখন আমরা যাচ্ছি হিউস্টন ডাউনটাউনের দিকে একটা পার্কে। পার্কটার নাম হচ্ছে বাফেলো পার্ক। এই পার্কটা থেকে হিউস্টনের স্কাইলাইনটা পুরোটা দেখা যায়। আর সাথে আর একটা অ্যাট্রাকটিভ জিনিস হলো, এখান থেকে সন্ধেবেলা সানসেটের সময় একটা ব্যাট কলোনি উড়ে যায়। তো সেটাও আজকে দেখব। আর এই যাত্রা পথে তোমাদের সাথে শেয়ার করি যে এই শহরে আমরা কি কি ফেসিলিটি পেয়েছি আর কেনই বা এত কম সময়ে এই শহরটা আমাদের এতটাই পছন্দের হয়ে উঠেছে। হিউস্টন হচ্ছে একটা ফ্যামিলি ফ্রেন্ডলি শহর। এই শহর খুবই ক্লিন আর খুব সুন্দরভাবে সাজানো। তবে এটা বললে ভুল হবে যে শুধুই হিউস্টনের চারপাশে যে সাবআর্বসগুলো রয়েছে, যেমন উডল্যান্ড, কেটি, সুগারল্যান্ড, ক্রিক, টম্বল, এই সব কটা জায়গায় খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। আর প্রত্যেকটা জায়গাতেই ইন্ডিয়ানের সংখ্যা এতটাই বেশি যে কোথাও না কোথাও গিয়ে হয়তো কারোর সঙ্গে পরিচিতি বেরিয়েই যেতে পারে। আর যদি কারোর সঙ্গে পরিচয় নাও থাকে, তাহলেও এখানকার যে কোনো ফেস্টিভ্যাল বা হিন্দু মন্দির আর ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলোতে যেতে যেতে লোকের সঙ্গে মোটামুটি পরিচয় হয়েই যায়। আমরাও যখন এখানে প্রথমবার আসি, তখন আমাদের সাথে কারোরই পরিচয় ছিল না। তারপর আস্তে আস্তে এখানকার হিন্দু টেম্পলে যেতে যেতে বা গ্রসারি স্টোর থেকেও অনেকের সাথে পরিচয় হয়েছে। আর আমাদের কমিউনিটিতেও অনেক ইন্ডিয়ান বেরিয়ে গেছে। সেখান থেকে আমাদের বেশ বড় একটা গ্রুপও তৈরি হয়েছে। এবার বলি এখানকার হাউজিং এর কথা। প্রথম যখন কলকাতা থেকে বসে এখানে বাড়ি খুঁজছিলাম, তখন এখানকার বাড়িগুলো দেখে আমার জাস্ট বিশ্বাসই হচ্ছিল না যে এই জায়গাগুলোতে গিয়ে আমরা থাকবো। এগুলো তো পুরো রিসর্টের মতো দেখতে। এই শহরে প্রতিদিন অনেক বড় বড় হাউজিং কমপ্লেক্স তৈরি হচ্ছে। হিউস্টনে আসার প্ল্যান করছো আর বাড়ি খুঁজে পাচ্ছ না, এটা তো পসিবলই না। তোমরা যদি নভেম্বর বা ডিসেম্বরের টাইমে এই দেশে আসো, তাহলে এই দেশের অন্যান্য জায়গার মতো হিউস্টনেও রেন্টের পরিমাণ অনেক কম থাকে, যা আবার সিজন টাইমে মানে জুন, জুলাই, অগস্টে অনেকটাই বেড়ে যায়। এখানে পিক সিজনে একটা ভালো কমিউনিটিতে 1 BHK ভাড়া নিতে $1300 থেকে $1500 মতো খরচা হয়, যেটা ইউএস এর অন্যান্য শহরের তুলনায় অনেকটাই কম। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানকার যে কোনো কমিউনিটিতে বাড়ি ভাড়া নিলে কিন্তু সুযোগ সুবিধা বেশ ভালো পাওয়া যায়। ঘরের মধ্যে যে কোনো প্রবলেম, সেটা পেস্ট কন্ট্রোল থেকে শুরু করে ফাঙ্গাল অ্যাটাক বা এসির ভেন্ট পাল্টানো, সব কিছুই কমিউনিটির থেকেই করে দেয়। নিজের পকেট খরচা করে এগুলো করতে লাগে না। তাই একটা ভালো কমিউনিটিতে থাকার সুবাদে আমাদের রেন্টটা একটু বেশি হলেও যা সুযোগ সুবিধা পেয়েছি সেই দিক থেকে দেখতে গেলে আমরা লাভবানই হয়েছি। তাই ওভারঅল এখানকার হাউজিং এর ব্যাপারে সবকিছু মোটামুটি বুঝতে পারলে তো? যদি কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে জানাতে পারো কমেন্টে। এবার বলি এখানকার ওয়েদারের কথা। এখানকার ওয়েদার চরম ভাবাপন্ন নয়, মানে সারা বছর যে টেম্পারেচার এখানে থাকে সেটা আমাদের মতো সাউথ এশিয়ান কান্ট্রির লোকেদের কাছে সহনযোগ্য।
শীতকালে অসম্ভব ঠান্ডা, তুষারপাত যেমন হয় না, তেমনি গরমকালে টেম্পারেচার বেশি হলেও হিউমিডিটি কম থাকার জন্য সেটা সহজেই সহ্য করা যায়। আমাদের দেশে এই বছরে যা গরম পড়েছে সেই তুলনায় তো এখানকার গরম কিছুই নয়। এখানে পলিউশন কম আর এয়ার কোয়ালিটি ভালো হওয়ার জন্য ডিরেক্ট সূর্যরশ্মি পড়ে, তাই খুব তাড়াতাড়ি ট্যান পড়ার পসিবিলিটি থাকে এখানে। তাই একদম সানগ্লাস আর সানস্ক্রিন ছাড়া বেরোনোই যায় না। শীতকালে খুব রেয়ার এখানে টেম্পারেচার মাইনাসে যায়। এই যেমন ধরো লাস্ট ইয়ারে 1 উইক ফ্রিজ অ্যালার্ট ছিল, তবে টেম্পারেচার -3 থেকে -4 মতো হয়েছিল। তুষারপাত হয়নি বা খুব ম্যাসিভ কোনো প্রবলেম যেমন পাইপ ফেটে যাওয়া, জল বন্ধ হয়ে যাওয়া, এগুলো কোনো কিছুই হয়নি। তাই সেই দিক থেকে দেখতে গেলে এখানকার টেম্পারেচারও খুব ফেভারেবল ছিল আমাদের জন্য, আর আমরা এখানে এসে খুব সহজেই অ্যাডজাস্ট করে নিতে পেরেছিলাম। এবার বলি এখানকার ট্রান্সপোর্টেশনের কথা। এটা হিউস্টন, নিউ ইয়র্ক নয়, তাই এই শহরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য পার্সোনাল রিলায়েবল ভেহিকল থাকা খুবই দরকার, আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট টু সার্ভাইভ। তাই প্রথমবার এই শহরে আসার পর আমাদের একমাত্র ভরসা ছিল উবার, আর তারপর আস্তে আস্তে গাড়িটা কিনে নেওয়ার পর তো আর কোনো সমস্যাই হয়নি। এই শহরে শুধুমাত্র ডাউনটাউন এরিয়াতেই কিছু জায়গায় বাস, মেট্রো রুট আছে, তবে এগুলো বেশিরভাগ সময় ফাঁকাই থাকে। আর এগুলো যে কতটা সেফ সেটা নিয়েও আমার ডাউটই আছে, তা কারণ এখানকার লোকজন পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েডই করে। সাধারণত ওরা নিজেদের গাড়িতে করেই কোথাও যাওয়াটা বেশি প্রেফার করে। তাহলে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা কিরকম আছে এখানে সেটা তো বলেই দিলাম। এবার বলি ইন্ডিয়ান গ্রসারি স্টোরের অ্যাভেলেবিলিটি নিয়ে। এখানে ইন্ডিয়ানের সংখ্যা ঠিক এতটাই বেশি যে প্রতি 3-4 মাইলে একটা করে ইন্ডিয়ান গ্রসারি তোমরা পেয়ে যাবেই, যেখানে দেশীয় সবজি, ফল থেকে শুরু করে পুজোর সামগ্রী, মিষ্টি, মানে সব কিছু পাওয়া যায়। এবার বলি এখানকার এডুকেশন সিস্টেমের কথা। হিউস্টন যেহেতু এস্টাবলিশড একটা শহর, তাই এখানকার স্কুলগুলো বেশ পুরনো, আর এখানকার স্কুলের পড়াশোনাও বেশ ভালো। কেটি, সুগারল্যান্ড এইসব সাইডে ইন্ডিয়ানদের সংখ্যা এতটাই বেশি যে স্কুলগুলোর রেটিংও খুব ভালো। টেক্সাসের সব কটা স্টেটে সাধারণত সেশন শুরু হয় অগস্ট থেকে, কিন্তু অন্যদিকে আবার ইস্ট আর ওয়েস্ট কোস্টে স্কুলগুলোতে সেশন সাধারণত শুরু হয় সেপ্টেম্বর থেকে। এই ছুটিটা সামার ভ্যাকেশনটা ডিপেন্ড করে সাধারণত ওয়েদার কন্ডিশনের ওপর। যেখানে সামার আগে পড়ে সেখানে আগে ছুটি পড়ে যায় বাচ্চাদের, আর যেখানে পরে হয় সামার তো তাদের ক্ষেত্রে একটু পরের থেকে সামার ভ্যাকেশন শুরু হয়। আর আলাদা করে হিউস্টনের হেলথ কেয়ার ফেসিলিটির কথা কি বা বলি। শুধু হিউস্টন নয়, ইউএসের যে কোনো স্টেটেই হেলথ কেয়ার ফেসিলিটিস বেশ ভালো পাওয়া যায়, তবে এটা এক্সপেন্সিভও বটে। তাই সে যে স্টেটেই থাকো না কেন, তোমাদের সকলেরই উচিত এখানে আসার পর প্রথমেই একটা বেশ ভালো দেখে মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে নেওয়া, যাতে পরবর্তীকালে অসুবিধা না হয়। এবার হিউস্টনের জব অপরচুনিটিজের কথা বলি। হিউস্টনে যেমন বড় বড় আইটি কোম্পানির অফিস আছে, মাইক্রোসফট, এইচপি, তেমনি একই সাথে এখানে তেল ও গ্যাসের অনেক কোম্পানিও রয়েছে। হিউস্টনকে ইউএস এর তেল ও গ্যাসের রাজধানীও বলা হয়। এখানে এত বড় বড় তেল আর গ্যাস কোম্পানি অপারেশন করে যে সেখানে চাকরির প্রচুর অপরচুনিটিস রয়েছে। তাই কোনো হাইফাই নয়, এটা খুব সাধারণ জীবনযাপনের জন্য যে যে প্রয়োজনীয় এলিমেন্টগুলো দরকার সেগুলো সবই এই শহরে আমরা পেয়ে গেছিলাম। তাই আমাদের এই শহরটা খুবই প্রিয় হয়ে উঠেছিল এই কয়েকটা দিনের মধ্যেই। আজ ডাউনটাউনে যে বাফেলো বায়ু পার্কটাতে এসেছি, সেখান থেকে হিউস্টনের স্কাইলাইনটা তো তোমাদের দেখালামই, আর পুরো পার্কটা আমাদের ঘোরা হয়েই গেছে। এবার এই পার্কের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাচ্ছি, সেই যে বলেছিলাম সানসেটের সময় এখানে ব্যাট কলোনি দেখা যায়, সেটা দেখার জন্য। তবে তার আগে বলি তোমাদের H1B ভিসার একটা ড্রব্যাকের কথা। এই ভিসাতে অফিস থেকে যখন যে প্রজেক্টে পাঠাবে তখন সেই লোকেশনে চলে যেতে হবে, আর আমাদের সঙ্গেও ঠিক এরকমই একটা জিনিস হয়েছে। আমার হাজব্যান্ড যে প্রজেক্টে কাজ করছিল তো সেটা শেষ হয়ে গেছে, আর রিসেন্টলি যে প্রজেক্টটাও আবার নতুন করে পেয়েছে সেটা একটা অন্য স্টেটে।
তাই H1B ভিসাতে আমরা অফিস লোকেশন থেকে 50 মাইলসের মধ্যেই থাকতে পারি। সেজন্য বাড়ি থেকে আর কাজ করা যাবে না, আবার আমাদের এই স্টেট ছেড়ে চলে যেতে হবে অন্য আর এক স্টেটে। মানে হচ্ছে এতদিনে যে পরিচিতি তৈরি করেছিলাম, যেটুকু জানাশোনা হয়েছিল, সেই সব কিছু ছেড়ে আবার নতুন করে জিরো থেকে শুরু করতে হবে। কিন্তু কি আর করা যাবে, এটাই তো জীবন। এই শহরের চারপাশে হয়তো বেশি ঘোরার জায়গা ছিল না, কিন্তু এখানকার লোকজনের সাথে বেশ আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেছিল। তাই এখন এই শহরটাকে ছেড়ে যেতে বেশ দুঃখই হচ্ছে। হিউস্টন ছেড়ে আমরা এবার কোথায় যাচ্ছি সেগুলো সব আস্তে আস্তে জানাবো তোমাদের এর পরের ভ্লগে। ইউএস এর মধ্যে কিভাবে এক স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার সময় কি কি ডকুমেন্টেশন করতে হয় সেগুলো সব বলবো ইন ডিটেলসে পরের ভ্লগে। এছাড়াও মুভিং এর সময় লিজ ব্রেকেজ, গাড়ি ট্রান্সফার এগুলো কিভাবে হয় সেগুলো বলবো তোমাদেরকে। তবে তার আগে বলি, এই হচ্ছে সেই ব্রিজের তলা যেখান থেকে এই ব্যাটের কলোনিগুলো বেরোবে। তবে সানসেটটা এখনো হয়নি, এখানে তো এখন সানসেট হতে প্রায় 8:30 বেজে যায়। আমরা আরেকটু ওয়েট করি, যদি দেখতে পাই আর কি। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। আর এরপরে আরও অনেক এরকম ইনফরমেটিভ ভ্লগ নিয়ে আসছে তোমাদের জন্য, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভ্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।